আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 14 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওনারা ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল, এখন আবার হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। ছুটকির মুখে একথা শুনে মা একবার ছুটকির মুখের দিকে তাকালো, আরেকবার রাকিব চৌধুরীর মুখের দিকে তাকালো। ছুটকি মায়ের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ মা ছুটকিকে এক ধাক্কা দিয়ে আমার রুমে চলে আসে। আমার রুমে এসে কোনো দিকে খেয়াল না করে সোজা আমার সামনে এসে দাঁড়ায়। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে দীপা মায়ের মুখ দেখে ভয় পেয়ে যায়। সে তো চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের চোখে নোনা জল চকচক করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। হঠাৎ মা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে শুরু করলো। মায়ের পেছন পেছন ছুটকি আর রাকিব চৌধুরী উপরে উঠে আসে। আসলে মার চেহারার দিকে তাকিয়ে হয়তো রাকিব চৌধুরী কিছু বুঝতে পেরেছিলেন, তাই ছুটকিকে বলে তিনিও ছুটকির সাথে উপরে আসেন। মায়ের কাণ্ড দেখে দীপা ছুটকি দুজনে হতভ্রম হয়ে তাকিয়ে দেখছে। এদিকে অজানা আক্রমণে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে মায়ের চোখ থেকে পানি পড়ছে, আর তিনি আমাকে মারছেন। রাকিব চৌধুরী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি ছুটে এসে মায়ের হাত ধরে ফেলে। রাকিব চৌধুরী বলে, আরে ম্যাডাম কি করছেন? ওকে এভাবে মারছেন কেন? জানেন এটা ওর জন্য কত বড় ক্ষতি হতে পারে? মা কান্না করতে করতে বলে, মরে যাক, ও শুধু আমাকে কষ্ট দিতে দুনিয়াতে এসেছে। ও একবারও আমার কথা ভাবে না, একবারও চিন্তা করে না আমার কিছু হলে আমার মায়ের কি হবে, আমার মা আমাকে ছাড়া কিভাবে বাঁচবে। সবসময় ওকে নিয়ে আমার টেনশনে থাকতে হয়। কেন ও আমাকে এত টেনশন দেয়? আজ ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমার বুকটা শূন্য হয়ে যেত। আমি বুঝতে পারলাম আমার এই অবস্থায় মা অনেক কষ্ট পেয়েছে। আমি মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলাম। আমি বললাম, সরি মা, আর কখনো তোমার অবাধ্য হব না, ক্ষমা করে দাও। এই কথা শোনার সাথে সাথে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে আসে। তখনই রাকিব চৌধুরী বলে, আরে আরে ম্যাডাম কি করছেন? ওর বুকে অনেক বেশি আঘাত পেয়েছে, যার কারণে ওর বুকে অনেক ব্যথা। ওর বুকে অপারেশন করা হয়েছে, তাই বি কেয়ারফুল। ওকে এখন সম্পূর্ণ রেস্টে রাখতে হবে, কোনো রকম নড়াচড়া করতে পারবে না। ডক্টর বলেছিল কম করে হলেও আরো 2 সপ্তাহ ওকে হসপিটালে থাকতে হবে, কিন্তু আপনার ছেলে সেটা শোনেনি। সে বাড়ির জন্য ছটপট করছে, তাই বাধ্য হয়ে নিয়ে এলাম। এতক্ষণে মা নিজের ভুলটা বুঝতে পারলো। উনি না জেনে না বুঝে আমাকে অনেকগুলো থাপ্পড় মেরেছে। মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমা দেয়, তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বলে, সরি বাবা, আমি না জেনে তোকে মেরেছি। কি করব বল, তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়। মায়ের মন সবসময় আনচান করে ছেলের জন্য, সবসময় তোকে নিয়ে টেনশনে থাকি। তোদেরকে শাসন করি বলে এটা মনে করিস না আমি তোদেরকে ভালোবাসি না। তোরা যে আমার জীবনের সাথে মিশে আছিস, তোদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মায়ের মুখের কথা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম মা বলল উনি আমাদের ভালোবাসেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমি মায়ের বুকে মাথা রেখে চোখের পানি ফেলতে লাগলাম। এদিকে মা, দীপা, ছুটকি তিনজনই কান্না করছে। রাকিব চৌধুরী বলে, আই এম রিয়েলি সরি, অনুমতি ছাড়া আমি এখান পর্যন্ত চলে এসেছি। আসলে ম্যাডাম আপনার চেহারা দেখে বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে, তাই ছুটকিকে বলে এখানে চলে এসেছি। কিছু মনে করবেন না প্লিজ। মা বলে, আরে বাবা, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? তুমিও তো আমার ছেলের বয়সী, হয়তো আমার ছেলে থেকে 2-3 বছরের বড় হবে। তুমি যে আমার কি উপকার করলে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। তা বাবা তোমার নাম কি? রাকিব বলে, জি ম্যাডাম, আমার নাম মোহাম্মদ রাকিব চৌধুরী। মা বলে, আরে বাবা, তখন থেকে কি ম্যাডাম ম্যাডাম করছো? আমি তোমার মায়ের বয়সী, আমাকে আন্টি বলে সম্বোধন করো। রাকিব একগাল হেসে বলে, জি আন্টি। আন্টি তাহলে আমি এখন আসি? মা বলে, আসি বললেই হলো? আমার ছেলে এই প্রথম এই বাড়িতে এসেছে, না খেয়ে চলে যাবে, এটা কখনো হয়? রাকিব বলে, আন্টি অন্য একদিন এসে না হয় খেয়ে যাব, এখন আমার হাতে কাজ আছে। মা বলে, না আমি কোনো কথা শুনছি না, তুমি আমাদের সাথে দুপুরে লাঞ্চ করে বিকেলের দিকে যাবে। অনেক জোরাজোরি পর রাকিব চৌধুরী থাকতে বাধ্য হলো। তারপর সবাই এক এক করে আমার রুম থেকে বেরিয়ে গেল। রাকিব চৌধুরীর জন্য গেস্ট রুম খুলে দেওয়া হলো। মা আর ছুটকে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লো। দীপা আমার সাথেই রুমে রয়ে গেল। দীপা রান্নাঘরে যেতে চেয়েছিল, কিন্তু মা দেয়নি। দীপা আমাকে বলে, আপনার খুব লেগেছে না? আমি মুচকি এসে বললাম, আমার মা আমাকে ভালোবেসে মেরেছে। এই থাপ্পড়ে মায়ের মমতা ছিল, ব্যথা লাগার প্রশ্নই আসে না। এই বলে আস্তে আস্তে শুয়ে পড়লাম। দীপা আমার মাথায় আগের মতো হাত বুলাতে লাগলো। এইভাবে বিকেল হয়ে গেল। রাকিব চৌধুরী বিকেলের দিকে আবার আসবো বলে বিদায় নিল। মা দীপাকে বলে, মা তুমি এখানে থাকলে বাসার সবাই চিন্তা করবে, তুমি বরং বাসায় যাও, কাল এসো। দীপা বলে, মা আমার জন্য কেউ টেনশন করবে না, আমি মাকে অলরেডি ফোন করে বলে দিয়েছি আমি এক বান্ধবীর বাসায় থাকবো, তাই চিন্তার কোনো কারণ নেই। মা বুঝতে পারলো দীপা আমাকে এই অবস্থায় রেখে যেতে চাইছে না, তাই মা আর কোনো আপত্তি করলো না। দীপা আবার উপরে চলে আসে আমার রুমে। এদিকে ছুটকি মাকে বলে, মা আমার মনে হচ্ছে ভাবিকে এবার উঠিয়ে নিয়ে আসা দরকার। মা বলে, তুই একদম ঠিক বলেছিস, ওরা তো একে অপরের জন্য পাগল। তোর ভাবিও কিন্তু তোর ভাইকে অনেক ভালোবাসে। তোর বাবাকে আসতে দে, তারপর ওদের বিয়েটা ধুমধাম করে দিয়ে দেবো। এদিকে দীপা আমার পা টিপে দিচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন চোখ বন্ধ করেছিলাম। দীপা আমার দিকে তাকিয়ে ভাবছে, সত্যি আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। জানি না আমি কতটা ভাগ্যবতী, যার ভাগ্যে কিনা আপনার মতো স্বামী জুটেছে। হয়তো আমি আপনাকে বুঝে উঠতে পারি না,
তবে আপনার এই অবুঝ পাগলামি আমার ভালো লাগে। আমি এখন অভ্যস্ত হয়ে পড়েছি আপনার সঙ্গ ছাড়া আমি থাকতে পারি না। আপনাকে এক নজর না দেখে আমার মন শান্ত হয় না। আপনার ওই মায়াবী চেহারার প্রেমে পড়েছি আমি, কিন্তু হয়তো কোনোদিন মুখ ফুটে বলতে পারবো না আমি আপনাকে ভালোবাসি। আমি চোখ খুলে দেখি দীপা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, অমন করে কি দেখছো? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবে, তখন কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। দীপা ওইভাবে তাকিয়ে থেকে বলে, কেন, প্রেমে পড়লে কি কোনো সমস্যা আছে? আমার স্বামী, আমি প্রেমে পড়বো, এটাই তো স্বাভাবিক। সারা জীবন তার ঝগড়া করে কাটানো যাবে না। আমি বললাম, বাবা, ভূতের মুখে রাম রাম, তুমি তো ঝগড়াটে মেয়ে, তুমি ঝগড়া না করে থাকতে পারবে? আমার কথা শুনে দীপা এবার রেগে গেল। দীপা আমার পায়ের আঙুলে চিমটি কেটে বলে, আমি ঝগড়াটে মেয়ে? তাহলে আপনি কি? আমি বললাম, উফ, কি করছো, লাগছে তো। দীপা বলে, লাগুক, আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বলেছেন। আমি বললাম, দেখো, আমার এখন কোনো শখ নেই তোমার সাথে কথা কাটাকাটি করার। আমাকে একটু শান্তিতে একা থাকতে দাও প্লিজ, যাও এখান থেকে, নয়তো। দীপা বলে, নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? আমাকে মেরে ফেলবেন? ওকে, আমি ছুরি এনে দিচ্ছি, আপনি সেটা আস্তে করে আমার গলায় বসিয়ে দিন, আমি চিরতরে হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে। কথাগুলো বলেই দীপা আমার চোখের দিকে তাকালো, দেখে আমার চোখে পানি টলমল করছে। এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে ছুটকি ডাকলো, ভাবি, বাইরে এসো। সে কোন সকালে এসেছো? সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাওনি, এসো খাবার খেয়ে নেবে। ছুটকির কথা শুনে আমি দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। দীপা সকাল থেকে এসেছে আর এখনো পর্যন্ত কিছু খায়নি? মেয়েটা আমাকে জ্বালিয়ে মারবে। দীপা বলে, এখন আমার খিদে নেই, পরে খেয়ে নেব। ছুটকি বলে, আরে ভাবি, তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওনি। দীপা বলে, বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। আমি বললাম, ছুটকি, তুই খাবারগুলো রুমে দিয়ে যা। ছুটকি বলে, ওকে ভাইয়া। দীপা আমার দিকে তাকিয়ে রইল, আমি ওর দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিলাম। দীপা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, কি জানি ওনার পেটে পেটে কি বুদ্ধি চলছে। দীপা বলে, আপনি খাবার রুমে দিয়ে যেতে বললেন কেন? আমি বললাম, আমার খিদে লেগেছে, আমি খাবো, তুমি যেহেতু খাবে না, তোমাকে জোর করে কি করব। আমার কথা শুনে দীপা আবার মনে মনে বলে, শয়তান ছেলে, নিজে একবারও বললো না খাবারের কথা, আমার বুঝি খিদে লাগে না? দীপা বলে, ও আচ্ছা ভালো। কিছুক্ষণ পর ছুটকি এসে খাবার দিয়ে গেল রুমে, খাবার টেবিলের উপরে রেখে ছুটকি চলে গেল। আমি আস্তে আস্তে বিছানার উপর উঠে বসলাম। দীপাকে বললাম খাবারগুলো আমার সামনে নিয়ে আসতে। দীপা এক এক করে সব খাবার আমার সামনে দিয়ে বলে, আপনি খেয়ে নিন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি বললাম, এই যে কোথাও যাওয়া হচ্ছে না, এতক্ষণ তো তোমার ওয়াশরুমে কোনো দরকার ছিল না, এখন খাবার রুমে আসতেই তোমার ওয়াশরুমে যাওয়ার দরকার চলে এলো, তাই না? দীপা বলে, আসলে মানে। আমি বললাম, ন্যাকামো না করে এখানে চুপচাপ বসে থাকো, আমি খাবো আর তুমি তাকিয়ে দেখবে, যেহেতু তোমার খিদে নেই তাই তোমাকে জোর করা ঠিক হবে না। দীপা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, বদমাইশ, টিকটিকি, বানর, হনুমান, গরু, ছাগল, হাতি, নিজের মুখ দিয়ে একবার খাবার খেতে বললে কি হতো, ইচ্ছে করছে একেবারে মেরে ফেলি। আমি বললাম, কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? দীপা বলে, আপনি তো বললেন আপনার সামনে থেকে যেন চলে যাই, এখন আবার বলছেন কোথায় যাচ্ছি? আর আপনি এসব কি বলছেন? আমি আপনার দিকে কেমন করে তাকিয়ে আছি বলুন তো? আমি বললাম, এমন ভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমাকে আস্ত গিলে খাবে। দীপা বলে, আপনার না মাথা ব্যথা করছে? তাহলে এভাবে আমার সাথে ঝগড়া করছেন কেন? আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করে, তাই না? আপনার ফোন কোথায়? আমি বললাম, আমার ফোন মনে হয় হারিয়ে গেছে। দীপা বলে, আচ্ছা, এখন কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি, যেগুলোর উত্তর আপনি আমাকে কোনো প্রকার প্রশ্ন না করে দিয়ে দেবেন? আমি বললাম, আচ্ছা দেব, তার আগে খাবারটা শেষ করি, তুমিও আমার পাশে বসে পড়ো, খাবারটা খেয়ে নাও। দীপা বলে, না, আমি খাবো না, আমার খিদে নেই। আমি বললাম, দেখো, তোমার মুখ দেখেই বুঝতে পারছি তোমার অনেক খিদে পেয়েছে, প্লিজ খাবারের উপর রাগ করে থেকো না, কিছু খেয়ে নাও, না হলে রাতে অসুস্থ হয়ে যাবে। দীপা বলে, আমি অসুস্থ হয়ে গেলে তাতে কার কি আসে যায়? আমি বললাম, কার কি আসে যায় সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এটাই জানি এখন তুমি আমার সাথে খাবে, আর অন্য কোনো কথা হচ্ছে না। দীপা বলে, না, আমার খিদে নেই, আমি খাবো না। দীপা আমার সামনে দাঁড়িয়েছিল, আমি কোনো কথা না বলে ওর হাত ধরে টেনে আমার কোলে বসিয়ে নিলাম। দীপা বলে, এসব কি হচ্ছে, যে কোনো সময় ছুটকি চলে আসতে পারে, দরজা খোলা আছে। আমি ওর কোনো কথার উত্তর দিলাম না, প্লেট থেকে এক লোকমা ভাত ওর মুখের সামনে তুলে ধরলাম খাওয়ার জন্য। দীপা মুখ বন্ধ করে আছে, আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। দীপা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো এখন যদি ও ভাত না খায় তাহলে ওর কপালে দুঃখ আছে। দীপা চুপচাপ খেতে লাগলো, আমি নিজে না খেয়ে ওকে খাইয়ে দিতে লাগলাম। আমি খাইয়ে দেয়াতে দীপার কাছে বেশ মজা লাগছে। দীপা মনে মনে বলে, আমি ভেবেছিলাম উনি সবসময় আমার উপর রাগ দেখাবে, কখনো আদর সোয়াগ করবে না, কিন্তু এখন দেখছি তার উল্টো, উনি আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। শেষ লোকমা খাইয়ে দেওয়ার সময় দীপা ইচ্ছে করে আমার আঙ্গুলে কামড় দিল, আমি ব্যথায় উফ করে উঠলাম। দীপা বুঝতে পারলো একটু বেশি জোরেই লেগেছে। দীপা তৎক্ষণাৎ আমার আঙ্গুল আবার মুখে পরে নিল, মুখের লালা দিয়ে ভিজিয়ে দিতে লাগলো। সে বুঝতে পারলো আমি খুব ব্যথা পেয়েছি। আমি বললাম, আসলে এই জন্যই লোকে বলে জ্যান্ত মানুষের উপকার করতে নেই। এতগুলো ভাত খেয়ে নিল আর তখন থেকে বলছে যে খিদে নেই, খিদে নেই, তাহলে এই খাবারগুলো কি বিড়ালের পেটে গেল? দীপা বলে, এই যে মিস্টার, নিজের মুখটা সামলিয়ে কথা বলবেন, বিড়ালকে? হ্যাঁ, বিড়ালকে? আমি বললাম, যে কিছুক্ষণ আগে বললো আমার খিদে নেই, এরপর একটু পরেই দেখলাম আমার খাবারটাও নিজে সাবার করে দিল, সেই বিড়াল। দীপা বলে, খাইয়ে দিয়ে আবার কথা শোনানো হচ্ছে, তাই না? ইচ্ছে করছে খাট থেকে ফেলে দিয়ে কোমরটা ভেঙে দেই। আমি বললাম, ভেবে দেখো, শেষে কিন্তু তোমাকে সেবা করতে হবে, তুমি যেটা ইচ্ছা করতে পারো। দীপা বলে, আপনার কোমর ভেঙে দিয়ে আমি অন্য একজনের সাথে বিয়ে করে চলে যাব, তখন দেখবো কে সেবা করে। আমি বললাম, কি বললে, আরেকবার বলো তো শুনি।
তোমার মিষ্টি মুখ থেকে তেতো কথাটা আরেকবার শুনতে চাই আমি। দীপা বলে, ওরে বাবা, আমার মুখ আবার কখন মিষ্টি হয়ে গেল? কই, আমি তো স্বাদ নিতে পারছি না। আমি বললাম, মিষ্টি নিজে নিজের স্বাদ গ্রহণ করতে পারে না, তার স্বাদ গ্রহণ করে অন্য কেউ, যেমন আমি করি। এই বলে দীপা ঠোঁটে কিস করতে যাব, তখনই দীপা আমার মুখ চেপে ধরে বলে, চুপ করুন তো, নিজের অবস্থা আগে দেখে নিন, তারপর আমার মিষ্টি খেতে আসুন, বুঝেছেন? আমি বললাম, উফ, আচ্ছা ঠিক আছে, এখন অনেক ঝগড়া হয়েছে, রাতে অনেক গল্প করতে পারবে, তুমি এখন যাও, আমার ঘুম পাচ্ছে, এখন আমি একটু ঘুমাই, তুমি বরং মা আর ছুটকির সাথে গিয়ে গল্প করো। এই কথা শুনে দীপা আমার দিকে করুণ চোখে তাকায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আরে মন খারাপ করছো কেন? সত্যি আমার ঘুম পাচ্ছে। দীপা বলে, আমি থাকলে বুঝি ভয় হয়? যখন চোরের মতো পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছেন তখন ভয় করেনি? এখন বড় বড় কথা, তাই না? আমি বললাম, আরে বাবা, আমার ঘুমানোর সাথে পালিয়ে নিয়ে বিয়ে করার কি সম্পর্ক? এত ধৈর্য হারা হইও না, আর কয়টা দিন ধৈর্য ধরো, আমাকে সুস্থ হতে দাও, তারপর দেখো কিভাবে আবার নতুন করে তোমাকে বিয়ে করে তুলে নিয়ে আসি। দীপা বলে, আমি দূরে কোথাও হারিয়ে যাব, তাও আপনার মতো বদমাইশ ছেলেকে আমি বিয়ে করছি না। আমি বললাম, দেখো, একদম বাজে কথা বলবে না, এখন চুপচাপ যাও, আম্মু আর ছুটকির সাথে গল্প করো গিয়ে, আমাকে একটু ঘুমোতে দাও, তুমি না হয় পরে এসো আমার রুমে। দীপা মুখ বেঁকিয়ে আমাকে বলে, আমার বয়ে গেছে আবার আপনার রুমে আসতে, আমি ছুটকির কাছেই থেকে যাব। আমরা দুজন কথা বলছি, এরই মধ্যে ছুটকি আমাদের রুমে এলো। ছুটকি বলে, কি ভাবি, স্বামীকে পেয়ে দেখছে আমাকেই ভুলে গেছো, বুঝতে পারছি না ব্যাপারটা কি? দীপা বলে, আরে তেমন কিছু না, তোমার ভাই নড়তে পারছে না, তাই একটু সাহায্য করলাম। ছুটকি বলে, থাক, আর বায়না করতে হবে না, এখন কি আমার সাথে একটু আড্ডা দেওয়া যাবে, নাকি আমি এখানে বসে আড্ডা দেবো, কোনটা? দীপা বলে, ওকে চলো তোমার রুমে। আমি মনে মনে ভাবছি, এরা আমাকে ছাড়া আড্ডা দেবে আর আমি শুয়ে শুয়ে ঘুমাবো, এটা হচ্ছে না। আমি বললাম, আরে তুই এখানে বসে আড্ডা দে, বাইরে যাওয়ার কি আছে, এখানে বসে আড্ডা দে, আমিও তোদের সাথে একটু আড্ডা দিই। দীপা ভুরু কুচকে বলে, এই না বললেন আপনি ঘুমাবেন, যার জন্য আমাকে প্যারা দিচ্ছেন ঘর থেকে বেরিয়ে যেতে, তাহলে এখন আবার কি হলো? আমি মনে মনে ভাবছি, এই রে, নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম। আমি বললাম, এখন আর ঘুম আসবে না, ভেবে দেখলাম এখন যদি ঘুমাই তাহলে রাত্রে ঘুম আসবে না, তাই আর কি। দীপা হয়তো আমার মনের কথা বুঝতে পারলো। দীপা বলে, ঠিক আছে ছুটকি, এখানে বসো। ছুটকি বলে, চলো ভাবি, আমরা তিনজন মিলে একটা গেম খেলি। দীপা বলে, তিনজন মিলে কি গেম খেলা যায়? ছুটকি বলে, চলো লুডো খেলবো বাজিতে। আমি বললাম, দেখ, লুডো খেলবে ঠিক আছে, কিন্তু আমি জানি তোরা যে কোনো ভাবে আমাকে হারিয়ে দিবি, তারপর আমার পকেটে টাকা মেরে দিবি, তাই বলছিস লুডো খেলবি। ছুটকি বলে, হেরে গেলে তো টাকা দিতে হবেই, এটাই তো নিয়ম বাজিতে, তোর ফোনে লুডো গেম আছে না? আমি বললাম, আমার ফোন হারিয়ে গেছে, তোর ফোনটা নিয়ে আয়। ছুটকি বলে, আমার ফোনে চার্জ শেষ, তাই এখন ফটে খেলতে হবে। আমি বেশ বুঝতে পারছি দুজনের ধান্দা আমার পকেটের টাকা মেরে দেওয়া, তাই তো, ওকে দেখা যাক, আমিও কম কিসের। আমি বললাম, ওকে, আমি খেলতে রাজি, তবে আমি মাঝখানে বসবো আর তোমরা দুজন আমার দুই পাশে। ছুটকি বলে, কেন, বউয়ের পাশে না বসলে হয় না? আমি বললাম, দেখ, সবসময় ন্যাকামি করবি না, বুঝেছিস? এখানে তুই যে চিটারি করবি সেটা আমি ভালো করেই জানি, তাই আমি মাঝখানে বসবো আর তোরা দুজন আমার দুই পাশে। দীপা বলে, আমরা চিটারি করব, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন, আমরা দুজন চিটার, তাই তো? আমরা দুজন খেলতে পারি না, তাই তো? আমি বললাম, ওকে, তোমরা দুজন অনেক ভালো খেলতে পারো, একদম পাক্কা খেলোয়াড়, তাই বেশি বকবক না করে তাড়াতাড়ি খেলাটা শুরু করা যাক। কথাগুলো আমি একটু রাগ দেখিয়ে বললাম। দীপা বলে, দেখুন, আপনার রাগ আপনার পকেটে ভরে রাখুন, আর সেটাকে সাবধানে রাখবেন, সবসময় বাহির করার চেষ্টা করবেন না। ছুটকি বলে, আরে তোমরা চুপ করবে, এভাবে ছোট বাচ্চার মতো ঝগড়া করছো কেন? ভাইয়া তুই অসুস্থ, এত বকবক কিভাবে করিস? আর ভাবি তুমি দেখছো ভাইয়া অসুস্থ, তুমিও ভাইয়ের মতো শুরু করে দিলে, এখন সব বাদ দিয়ে খেলা শুরু করা যাক। তারপর আর কোনো কথা বাড়ালাম না, তিনজনেই অনেক মনোযোগ দিয়ে খেলা শুরু করে দিলাম। প্রথমে খেলাটা ভালোই চলছিল, যেই খেলাটা মাঝ পজিশনে চলে গেল, তখন কে কাকে কাটতে পারে সেটার কম্পিটিশন শুরু হয়ে গেল। আমার আর ছুটকির একটা একটা গুটি আছে, আর দীপার দুটো পাকা গুটি কেটে দেওয়া হয়েছে, সেটা নিয়ে মন খারাপ করে ভাবছে, ধুর, দুটো পাকা গুটি কেটে দিল, না হলে আমি ফার্স্ট হতাম, এটা ভেবে মন খারাপ হয়ে গেল দীপার। সেটা আমার চোখ এড়ালো না। আমি মনে মনে হাসলাম, ওকে জেতানোর জন্য আমি নিজে হেরে যাওয়ার চেষ্টা করলাম, খেলায় অমনোযোগী হয়ে পড়লাম। এটা দেখে দীপা বুঝতে পারলো ওর জন্য এটা করছি আমি। দীপা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, ওর হাসিটা আমার বুকে ছুঁয়ে গেল। এদিকে হঠাৎ করে ছুটকি আমার গুটিটা কেটে দিল। গুটি কেটে ছুটকি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো, কেটেছি কেটেছি, আমি গুটি কেটেছি। আমি বললাম, ওই চিৎকার করে কখনো তুই জিততে পারবি না, তুই দেখ তুই হারবি। তারপর আবার সবাই খেলায় মনোযোগ দিলাম, সবাই সবার ঘরে গুটি পাকিয়ে ফেলেছে। আমার প্রয়োজন 1-এর, ছুটকির প্রয়োজন 5-এর, আর দীপার প্রয়োজন 7-এর। আমার ডানে আমি মারলাম, কিন্তু হলো না। ছুটকির ডানে ছুটকি মারলো, কিন্তু তাও হলো না। এখন দীপার পালা, সে চোখ বন্ধ করে ছক্কা ছক্কা বলে মেরে দিল, অমনি ছক্কা উঠলো। এখন প্রয়োজন 1-এর। দীপা মনে মনে বলে, 6 তো উঠলো, কিন্তু 1 তো এত সহজে উঠবে না। সে আবার চোখ বন্ধ করে মারে, এবার তার মনের আশা পূরণ হলো, 1 উঠে গেল। দীপা চোখ খুলে দেখে ও ফার্স্ট হয়েছে। এটা দেখে দীপা চিৎকার করে বলে, ইয়েস, আমি জিতে গেছি। দীপার চিৎকার করা দেখে আমি আর ছুটকি অবাক চোখে তাকিয়ে রইলাম। দীপা পরিবেশটা বুঝতে পেরে মুখ গোমরা করে মাথা নিচু করে নিল। ছুটকি বলে, ভাবি তুমিও না কখন কি করে বসো নিজেও জানো না। এখন সন্ধ্যার সময়, আর এই সময় বাসায় কেউ চিৎকার করলে আম্মু অনেক রেগে যায়। দীপা বলে, সরি, আমি তো জানতাম না, অনেকটা হ্যাপি ফিল হচ্ছিল তো মনে,
তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, দেখো এত খুশি হয়ে কাজ নেই, এখনো খেলাটা সম্পূর্ণ হয়নি, আরও একজনকে জিততে হবে। ছুটকি বলে, ফটার ফটার না করে চাল দে, তারপর দেখ তুই কিভাবে হেরে যাস। আমি বললাম, এই দেখ এই চালে আমি উঠে গেছি। কথাটা বলে আমি চাল দিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ, হলো না। এরপর ছুটকি চাল দিতেই 5 উঠে গেল, হেরে গিয়ে আমার মুখটা কালো হয়ে গেল। ছুটকি বলে, তোকে এত করে বললাম যে তুই আমাদের সাথে পারবি না। আমি বললাম, তুই যদি আমার সাথে শত্রুতা না করতি তাহলে আমি ঠিকই জিততাম। ছুটকি বলে, মানে তুই এটা বলে কি বোঝাতে চাস? আমি কি কোনো বাটপারি খেলা খেলেছি নাকি? আমি বললাম, বাটপারি খেলিস নাই, তবে তোর ভাইকে ভুলে গিয়ে দুদিনের ভাবিকে আপন করে নিয়েছিস। ছুটকি বলে, দেখ তোর মতো আমার ভাবি অতটা খারাপ না, তাই তুই আমার ভাবিকে নিয়ে একটা কথা বলতে পারবি না। আমি বললাম, হায় রে কপাল, আমার নিজের বোনের মুখে এসব কথা শুনতে হবে। আগে জানলে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যেতাম, তাও তোর সাথে কথা বলতাম না। এদিকে আমাদের দুজনের কথা শুনে দীপা মিটি মিটি হাসছে। হঠাৎ আমরা দুজন ওর দিকে তাকালাম। আমাদেরকে তাকাতে দেখে দীপা চুপ হয়ে মাথা নিচু করে নিল। দীপা বলে, আচ্ছা তোমরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, কেন তুমি কি যে তোমার দিকে তাকিয়ে থাকা যাবে না? দীপা বলে, আমি কি বলেছি আমার দিকে তাকিয়ে থাকা যাবে না? আমি শুধু এটা বলেছি এরকম করে তাকিয়ে আছেন কেন। আমি বললাম, আমরা আবার কেমন করে তাকিয়ে আছি? আমরা তো আমাদের মতো করে তাকিয়ে আছি। আমাদের ঝগড়া দেখে ছুটকি বলে, ওকে তোমরা দুজন ঝগড়া করো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, ওকে যা তাহলে। এরপর ছুটকি চলে যেতে লাগলো। দীপাও ছুটকির পিছে যেতে চাইলো, কিন্তু আমি ওর ওড়না টেনে ধরলাম। দীপা আমার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমি বললাম, কই কিছু না তো, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? দীপা বলে, আমি ছুটকির সাথে ঘুমোতে যাচ্ছি। কেন, আপনার কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ লাগবে। দীপা অবাক হয়ে তাকিয়ে ভাবছে, এখন আবার ওনার কি লাগবে? দীপা বলে, জি বলুন কি লাগবে? আমি বললাম, আমার মাথাটা ব্যথা করছে, একটু টিপে দেবে? দীপা আমার কথা শুনে মনে মনে বলে, উফ এই মানুষটা এত বাহানা জানে। এই ভেবে দীপা আমার কাছে এসে বসে বলে, ওকে শুয়ে পড়ুন। আমি টুপ করে দীপার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দীপা বুঝতে পারলো সব আমার বাহানা। দীপা মনে মনে বলে, উফ এই মানুষটা না আমাকে শান্তি দেবে না। কেন বুঝতে চাইছে না ওনার শরীর অসুস্থ, এখন আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, একটু পরে ওনার দুষ্টমি শুরু হয়ে যাবে। দীপা মনে মনে এসব ভাবছে আর আমার মাথা টিপে দিচ্ছে। হঠাৎ আমি তার বুকে হাত দিলাম। দীপা আমার হাতের উপর হাত চেপে ধরে বলে, এই আপনি কি করছেন? একদম এসব ভাবনা চিন্তা মাথায় আনবেন না, আপনি এখন অসুস্থ। আমি বললাম, এমন করছো কেন? আমি তো তেমন কিছু করছি না, শুধু ধরলাম মাত্র। দীপা বলে, আপনার বিশ্বাস নেই কখন কি করে বসেন, তাই বলছি চুপচাপ ঘুমিয়ে পড়ুন, একদম দুষ্টুমি করার চেষ্টা করবেন না। আমি বললাম, তুমি চুপচাপ থাকো, আমাকে একটু আদর করতে দাও, একটু আদর করবো শুধু। এই বলে আমি এক হাতে ওর বুক চেপে ধরে অন্য হাতে ওর মাথা ধরে নিজের মুখের কাছে নিয়ে এলাম। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে ওর নাকের নাক ঘষতে থাকি। দীপার মুখের গরম নিঃশ্বাস খুব ঘন ঘন আমার মুখের উপর পড়ছে। আমি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। দীপার চুলের মুঠি শক্ত করে চেপে ধরলাম। বেশ কিছুক্ষণ ওর ঠোঁট জোড়ায় চুম্বন করে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ গুজে দিলাম। দু হাতে ওর বুক চেপে ধরে ওর বুকের মাঝখানে চুম্বন করতে লাগলাম। দীপা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো আমার ভালোবাসা। আমার শরীর অসুস্থ এটা মনে হতেই দীপা নিজেকে স্বাভাবিক করে নিল। দীপা আমার মাথায় হাত বুলিয়ে বলে, প্লিজ এরকম কিছু করবেন না, এখন আপনি অসুস্থ, সুস্থ হলে যা মন চায় তাই করতে পারবেন, আমি বাধা দেব না। ওকে আদর করছে 5 মিনিট হলো না, এরই মাঝে ও আমাকে বাধা দিচ্ছে। আমি বললাম, এমন করছো কেন, আরেকটু আদর করি না। দীপা বলে, আরে আপনি বুঝতে পারছেন না কেন, এখন এসব করা ঠিক হবে না, আপনার শরীর অনেক দুর্বল, তাই বলছি সুস্থ হয়ে নিন, তখন যত খুশি তত করতে পারবেন। এই বলে দীপা নিজেকে সরিয়ে নিতে চাইলো। এটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। আরে আমি তেমন কিছুই তো করছি না, জাস্ট একটু আদর করছি, সব কিছু তো কেন এত বাধা দেয় ও? আমি চোখ লাল করে দীপার দিকে তাকালাম। দীপা আমার চোখ দেখে বুঝতে পারলো আমি রেগে গেছি, কিন্তু সে এটা বুঝতে পারলো না আমি তার সাথে এখন কি করতে চলেছি। দীপা আবার বলতে গেল, শুনুন, সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না। তার আগে হঠাৎ আমি যা করলাম তার জন্য দীপা প্রস্তুত ছিল না। সে কল্পনাও করেনি আমি এমন করব তার সাথে, তাও আবার এই অসুস্থ শরীর নিয়ে। দীপা ছলো ছলো নয়নে আমার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে সেটা সে ভেবে পাচ্ছে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।